বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি, আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিকা শক্তি। বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলরের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল। অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা? কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে 108 জনই শিবিরের। এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন? এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য। আচ্ছা, আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি, আপনিও দেখেছেন, খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করছে এই সরকার। আমি এরকম প্রচারণাও দেখেছি, আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসছে, সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে। এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে। কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন। আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো, সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত, কেন আমি তাকে নিয়োগ দিলাম। উনি এবি পার্টির লিডার ছিলেন, এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন, খুবই বড় আইনজীবী, এটা তো আপনারা জানেন, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন। তখন 24 ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত। পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো। সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি ঘাদানিক এবং আমি নাস্তিক। এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে? কাজে মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে। আর এখন তো কারো আপনার জালিম সরকার না, আমরা বাক স্বাধীনতার কথায় কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না, কারো অত্যাচার হবে না, কথা বলার জন্য এখন পর্যন্ত কোনো রকম খারাপ ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকারের আমলে। ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে, এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন, তো এটা আবার পজিটিভ দিকও আছে, সবাই কনসার্ন হয়ে সবাই অনেকখানি উদ্যোগ প্রকাশ করছে। আপনাকে আমি একটা, এই যে বলা হচ্ছে একটা মিনিট 152 জনের মধ্যে 108 জন শিবির, এই প্রচারণার কোনো প্রমাণ আছে? একটা কথা আপনাকে বলি, যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল, এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন, এটাও আমি দেখেছি। আচ্ছা ভাই, এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে 50% হচ্ছে বিএনপির লোক, ঠিক আছে? আর আজকে আমি একটা টক শো দেখছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া, যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো, তার মা ছিল পাশে। আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না, আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে। একটা মা তার ছেলে টর্চার হচ্ছে, তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি। এই যে ওই ছেলেটার বর্ণনা করলাম, এখন সে কি জামাতের লিডারের ছেলে? আজকে আপনি মুগ্ধর স্ট্যাটাসের কথাটা মনে করেন, মুগ্ধ যে স্ট্যাটাস দিয়েছে, হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না, আপনাকে প্রমাণ দেখান জিনিসটা। আমি যেটুকু জানি খালেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, খালেদ একটা জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি, এই জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল, এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল। বিপুল সংখ্যক ছাত্র দলের নেতার সংশ্লিষ্টতা ছিল, শিবিরদের আমি চিনতাম না, তাদেরও থাকতে পারে, বাম দলের সংশ্লিষ্টতা ছিল, সাধারণ মানুষের সংশ্লিষ্টতা ছিল, তারা তো বাংলাদেশের মানুষের অংশ, সবার অংশগ্রহণ ছিল। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি ক্লু পাওয়া যায়। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন, সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন, সেই আইনজীবী তাজুল ইসলাম, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদের আইনজীবী ছিলেন। তিনি, তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে, তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলেন। এরকম কোন উদাহরণ কি আছে? মানে ওয়াজ ইট এ মাস্ট? মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ প্রসিকিউটর করতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী লীগ, এটা তো সত্যি কথা। এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে আদালতে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে? আপনার কি ধারণা তারা রাজি হবে? আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের দক্ষতা নিয়ে, বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছেন যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে। তাই আপনার ধারণা না? জি, আমার ধারণা। আমি আপনাকে নাম দিতে পারি, আপনাকে একটা কথা বলি খালেদ। আচ্ছা ঠিক আছে, আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের বিধান আছে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনি বিএনপির দক্ষ কোনো আইনজীবীকে একটু এনে দেন ভাই, এখানে মানে গুরুত্বপূর্ণ উপস্থিত হওয়ার আছে। আরেকটা কথা আপনাকে বলি, তাজুল তো এখানে আইনজীবী, তাজুল তো বিচারক না।
তা আপনারা যখন যুদ্ধাপরাধী আদালতে যখন বিচার হচ্ছিল, তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন, তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল, আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, আপনার মনে আছে? তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি, আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা আইনজীবী তো সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে, এবং আমরা তো এই স্কোপটা রেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন, যেটা গত সরকার করে নাই, আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন। আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না, আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না, আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো, এখন ভাই সবকিছুর পর বাংলাদেশে মানুষ দেখবে নিয়োগ করার পর বলবো উনি এটার সাথে এই ছিল, উনি এটার সাথে এই ছিল। আমরা চেষ্টা করব এইটা আপনি ঠিকই বলছেন, কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে, আপনি নিজেও এটি বলছিলেন। তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন? আমি নিজে দেখেছি, আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকম তো হওয়ার কথা না, এটা কখনো। আমি আপনাকে আপনি উপদেষ্টা হয়েও বলেছেন যে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না, মানে আপনি কি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে, আদালত প্রাঙ্গণে হামলা, আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে। আপনি প্রথম দিকে তুলনায় দেখেন, আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা, সকাল 7টার সময় করেছি, আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না, বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে। আমরা একটু জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই। আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই 30,000-এর বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন, এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। আমি সেজন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই। খালেদ, আপনাকে একটা অনুরোধ করি, নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন যেহেতু, আপনাকে একটা জিনিস ক্ল্যারিফাই করি, এটা আমাকে কেউ জানতে চায়, আমি বলেছি আমি খালেদের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি, আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা। ভাই আমাকে এটা একটু বলতে দেন। এই যে আপনাকে তাজুলের কথা বললাম, জামিল সাহেবের কথা বললাম, উনারা ঘনিষ্ঠ তো দূরের কথা, উনাদের সাথে জীবনে কোনোদিন, আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল, অনেক দূর থেকে দেখা, জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই, উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই। বাংলা একাডেমিতে যে আজম আছে, আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে 5 মিনিটও কথা বলি নাই, আফসানার সাথে জীবনে কোনোদিন 5 মিনিটও কথা বলি নাই। আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা, আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে, আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি। ক্লিয়ারেন্স মানে হচ্ছে ওনারা তো এই আন্দোলনটা করেছেন, তাদের সাথে, এই যে আপনাকে অন রেকর্ড বললাম, তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে। আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগও দেই নাই, আমি অসংখ্য মানুষের সাথে কনসাল্ট করেছি, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, কাজটা করতে পারবেন কিনা সেটা আমার বিবেচনা। সেকেন্ড কথা খালেদ, প্লিজ আমাকে একটা কথা বলতে, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল, যারা তাদের বেনিফিশিয়ারি ছিল, যারা এই জুলাই অগাস্ট আমরা ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল, কোনোভাবেই তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই, এবং তারপরে কনসাল্ট করেছি। এই হচ্ছে আমার প্রক্রিয়া। আসিফ ভাই, কেন জানি আপনার কথা শুনে আমার একটু শেখ হাসিনার কথা মনে পড়তেছে। শেখ হাসিনা সেম ওয়েতে একটু বলতো যে না, সবাইকে নিয়োগ দিব, শুধু বিএনপির বা তারেক রহমানের লোক নিয়োগ দিব না, জামাতের লোক নিয়োগ দিব না। এখন একটা লোক, ধরা যাক আপনি জায়েদ খানের বিরুদ্ধে আপনি মামলা করতেছেন, এখন জায়েদ খান এই সরকারের সভাপতি ছিল, তো এটা কিরকম? মানে কি আওয়ামী লীগের সাপোর্ট থাকতে পারবে না? আমি আপনি সাপোর্ট করি না, আমরা পারবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে কি গণহত্যা হয়েছিল? আওয়ামী লীগের কি লোকজনকে 2 সপ্তাহের মধ্যে 1000 লোককে মেরে ফেলা হয়েছিল, 4000 লোককে অন্ধ করা হয়েছিল, 20,000 লোককে গুলি করা হয়েছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছিল আওয়ামী লীগের লোককে? এখন এই সমস্ত কাজ যারা করেছে, যারা এগুলিকে জাস্টিফাই করেছে, যারা এটার পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকে এই ছাত্র জনতার বিপ্লবের পর তাদেরকে আমি নিয়োগ দিব? প্রেক্ষিতটা তো চেঞ্জ হয়েছে না। আচ্ছা ঠিক আছে, নিয়োগ দিয়েন না। আমি 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 সংবিধান সংস্কার কমিশন নিয়ে আসি। প্রফেসর আসিফ নজরুল, 32,000-এর বেশি মানুষ আমাদেরকে দেখছেন। সংবিধান সংস্কার কমিশনের ইন্টারেস্টিংলি প্রথমে এটা প্রদান করা হয়েছিল ডক্টর শাহদিন মালিককে, কিন্তু ডক্টর শাহদিন মালিকের সাক্ষাৎকার পরে আমি এবং ডক্টর শাহদিন মালিককে যতদিন ধরে চিনি, মনে হয়েছিল যে তিনি আসলে সংবিধানটাকে সংস্কার করতে চান, বাট তার আসলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থাকা হলো না। সংবিধানের সংস্কার কমিশনের প্রধান করা হলো আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজকে, যিনি আবার সংবিধানটা নতুন করে লিখতে চান। আমাদের প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল, নতুন করে সংবিধান রচনার ম্যান্ডেট কি আপনাদের রয়েছে কিনা?
মানে ক্যান ইউ ডু ইট? মানে এটা প্রথম কথা হচ্ছে আলী রিয়াজ আপনার শিক্ষক, স্বাধীন মালিক হচ্ছে আমার শিক্ষক। আমার মানে কি বলবো, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ঘনিষ্ঠ মানুষ। আমরা 15 বছর এই সরকারের বিরুদ্ধে যত রকম আন্দোলন করেছি, যত রকম বিবৃতি দিয়েছি, যত রকম সেমিনার করেছি, উনি সমস্ত কিছুতে ইনভলভ থাকতেন, সমস্ত কিছুতে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, স্বাধীন ভাই প্রধানত উনি আমাকে যেটা বলেছেন, উনার পেশাগত ব্যস্ততা আছে অনেক, উনার পক্ষে আপনি মানে পেশাগত ব্যস্ততার কথা বলেছেন উনি মূলত। আর একটা কারণে কথা বলেছেন, আমি বলতে চাচ্ছি না, এটা উনার সাথে আমার প্রিভিলেজ কমিউনিকেশন। উনি পেশাগত ব্যস্ততার কারণে প্রধানত এই দায়িত্ব পালন করতে চান না। কিন্তু আমরা কমিশনের পক্ষ থেকে যে সমস্ত এক্সপার্টের সাথে কথা বলবো, অবশ্যই ওনার সাথে আমরা কনসাল্ট করবো। আলী রিয়াজ সংবিধান পুনর্লিখন বলতে কি পুরা সংবিধান পুনর্লিখন বুঝিয়েছেন নাকি কোনো কোনো আর্টিকেল বুঝিয়েছেন? ওনার সাথে যখন আমার কথা হয়েছে, আমার মনে হয় না এই সিদ্ধান্ত উনি নিয়ে ফেলেছেন। এটা একটা সংস্কার কমিশন করা হচ্ছে, সেখানে এই প্রশ্নগুলাও আসবে যে আপনারা কি সংবিধান পুনর্লিখন চান কিনা, নাকি পুরাপুরি লিখন চান। এই সমস্ত প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি সংবিধান পরিবর্তনে যে ম্যান্ডেট বলেছেন, আমরা তো ভাই সংবিধান পরিবর্তন করছি না। সংবিধান পরিবর্তন করবে হচ্ছে নেক্সট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি ইলেকশন হয় বা নেক্সট যে পার্লামেন্ট হয়, ওনারা করবে। আমাদের তো সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নাই। আমরা সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজগুলা এগিয়ে নিয়ে যাব। আমাদের একটা সংস্কার কমিশনের প্রস্তাব থাকবে যে এই সংশোধনী দরকার বা এইরকম একটা সংবিধান দরকার। এরপর এটা ব্রড বেস পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করা হবে দ্বিতীয় স্তরে। ওনারা এটা কিভাবে গ্রহণ করতে চান, ওনারা কনসেনসাসের ভিত্তিতে গ্রহণ করতে চান, নাকি ওনারা আপনার গণভোটের ভিত্তিতে চান, নাকি ওনারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন করতে চান, তারপরে আপনার জনগণের মতামতের জন্য এটা রাখা হবে। এগুলি পরে ডিসিশন, কোনো ডিসিশন এখন নেওয়া হয় নাই, জাস্ট সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ এই আলোচনার মধ্যে দিয়েই ঠিক হবে এটা কিভাবে করা হবে এবং কতটুকু করা হবে। প্রফেসর আসিফ নজরুল, আমরা রাজনৈতিক মামলা, গায়েবী মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে সম্প্রতি একটা প্রজ্ঞাপন দেখেছি যে ডিসিএসপি এবং সংশ্লিষ্ট জেলা পিপির সমন্বয়ে একটা কমিটি করা হয়েছে। কমিটি কাজ করবে পিপির প্রতিবেদনের ভিত্তিতে। এই প্রক্রিয়াটা আসলে কতটা স্বচ্ছ হলো? সব জেলায় দেখে শুনে সৎ পিপি নিয়োগ দিয়ে আপনাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা? এই ধরনের মামলা প্রত্যাহারের তদবির এবং লেনদেনের ব্যাপারটি কিভাবে ঠেকাবেন? স্বতন্ত্র ও স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। কিন্তু আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি। সেই পপুলার প্রশ্নটা হচ্ছে, আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উইথড্র করছি না। আপনি দেখেন, আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেগুলো উইথড্র করেছি হত্যাকাণ্ডের অভিযোগগুলো ছাড়া। সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি। আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি। আমরা, আপনি জানেন, প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে, টাইম লাগছে। স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উইথড্র করা হবে। এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না, আমরা ইস্যু ধরে ধরে করবো। এটা মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ। আরেকটা কথা বলি, আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নারটা উইথড্র হলো কেন? প্রশ্ন তুলেছেন এবং খালেদা জিয়া। আচ্ছা, খালেদা জিয়াটা তো আপনার খালেদা জিয়ার মামলা উইথড্র করেছে পরে। প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইয়েরটা। রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন, ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না, বিদেশে যেতে পারছিলেন না। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না। মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটালে আছেন। ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল, একটা আইনেই মামলা ছিল। তো ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংস এর মধ্যে দিয়েছেন। মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে। আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার, রোজিনার এরকম একটা, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটা কারণ ছিল। ওনারা খুব রিকোয়েস্ট করেছিল, আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উইথড্র করেছি। আরো অনেক মামলা করেছি, আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না। যেমন ধরেন, আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক, ওটা আমরা করেছি, ওটা পত্রিকা আসে নাই। এরকম আরো আছে কিছু কিছু, যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না, আপনার বাচ্চা পড়তে যেতে পারছেন না, আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না, বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের। সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার, দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি। এখন খালেদ মানুষ তো ধরেন এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব, সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলোকে করবো। ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি। এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উইথড্রয়ের ব্যাপার, কিন্তু আমাদের আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয়। থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উইথড্র করার চেষ্টা করব।
কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে, গায়েবী মামলা উইথড্র হলে সেটার দিক থেকে লাভবান হবে। এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য, এত হাস্যকর, এত গাঁজাখুরি ছিল, এটা উইথড্র না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে। আমরা আপনাকে একটু বলি, আমরা ফেজ ওয়াইজ যাবো, ব্যক্তি ওয়াইজ যাবো না। ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি, এটা এক্সেপশন।